প্রত্যেককে গুড আফটারনুন। যারা অনলাইন করছো যেমন জহরুল, ভাস্করের সঙ্গে অনেক দিন পরে আবার কথা হবে, অরিজিৎ, এবং যারা অফলাইন করছো সঞ্চিত, অর্ণব, ঠিক আছে, প্রত্যেককেই গুড আফটারনুন। তো আমরা আজকে আমাদের প্রথম যে টপিক, ফার্স্ট টপিক যেটা, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য ক্লাউড কম্পিউটিং, সেখান থেকে শুরু করছি। ঠিক আছে, এটা মূলত একটা স্লাইড, আমি কিছু পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে টপিকটাকে বোঝাবার চেষ্টা করব। স্লাইডটা হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু স্লাইডে যে কন্টেন্টগুলো লেখা আছে সেই কন্টেন্টগুলো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস অ্যালং উইথ দ্য ভিডিও আমরা যে গুগল ক্লাসরুমটাকে ফর্ম করব সেখানে কিন্তু তুমি পেয়ে যাবে। সেটা আজকে না হলেও কালকের মধ্যে পেয়ে যাবে। আমি চেষ্টা করব আজকে রাত্রে বাড়ি গিয়ে এটাকে আপলোড করে দিতে। ঠিক আছে, তো আপলোড হলে, যেহেতু তোমাদের প্রত্যেকেরই ইমেল অ্যাড্রেসটা আমি নিয়ে নিয়েছি গুগল ক্লাসরুমে, আমি সেটাকে দেব। একটু খেয়াল করো, আমি যে মুহূর্তে গুগল ক্লাসরুমে তোমাদের ইমেল অ্যাড্রেসটাকে অ্যাটাচ করব, গুগল থেকে তোমার কাছে একটা নোটিফিকেশান যাবে আমার নামেই একটা নোটিফিকেশান যাবে যে আমি তোমাকে এই নামের একটা ক্লাসরুমে জয়েন করিয়েছি। ওটাকে অ্যাকসেপ্ট করলে পরে ওই ক্লাসরুমে যা যা ভিডিও, যা যা ডকুমেন্ট আমি আপলোড করেছি সেটা তোমার অ্যাক্সেস থাকবে, হুইচ ইজ ডাউনলোডেবল। প্লাস ইন ফিউচার ক্লাসেস অলসো আমি যখন ভিডিও এবং ডকুমেন্ট আপলোড করব, তো সেই ভিডিও এবং ডকুমেন্টগুলোর ইনফরমেশনও কিন্তু তুমি রেগুলার বেসিসে মেইলে পেতে থাকবে। মেইল নোটিফিকেশান পাওয়া মাত্র গিয়ে চেক করে নেবে, সেখানে তুমি ওটার অ্যাক্সেসটা পাচ্ছ। ঠিক আছে, এগুলো কিন্তু ডাউনলোডেবল। আমার একটাই রিকোয়েস্ট, আমি চেষ্টা করব ক্লাস শেষ না হওয়া পর্যন্ত কন্টেন্টগুলো রাখা, কিন্তু তাও জানো তো গুগল তো খুব বেশি ফ্রি স্পেস দেয় না, এতগুলো ক্লাস প্রত্যেকের কন্টেন্ট রাখতে হয়। তো একটু পুরনো যদি হয়ে যায়, 1 মাস 1.5 মাসের বেশি হয়ে গেলে কিন্তু অনেক সময়ই আমি একটুখানি ক্লিন করি। হ্যাঁ, আমি নোটিফাই করব, আমাদের গ্রুপে বলে দেবো যে আমি এই তারিখ পর্যন্ত ডকুমেন্টগুলোকে মুছে দেবো। তার আগে প্লিজ এনশিওর প্রত্যেকে ডকুমেন্টগুলো নিজের সিস্টেমে ডাউনলোড করে রেখেছো। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং ফর দ্য বিগিনার্স। যেখানে আমরা এই ক্লাউড কম্পিউটিং যেটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করা শুরু করলাম, তো সেই জিনিসটা কি আগে ভালো করে বুঝবো, হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। তাহলে আমাদের শুরুটাই কিন্তু হচ্ছে উইথ দ্য কোশ্চেন যে হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি, এর বেনিফিট কি, এর কি কি ডিপ্লয়মেন্ট প্রসেস আছে। ঠিক আছে, আমরা যদি এই সার্ভিসটাকে অ্যাডপ্ট করতে যাই তো কত রকমভাবে ডিপ্লয় করা যেতে পারে, বা ধরো এর কি কি সার্ভিস, কি কি রোল আছে যেগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারি। তো এটাই হচ্ছে কিন্তু আজকের ক্লাসের আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, আজকের ক্লাসের উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেককে অ্যাট পার নিয়ে আসা, যেখানে তারা কালকে যদি ইন্টারভিউতে যায় এবং ইন্টারভিউতে গিয়ে কেউ যদি তাদেরকে জিজ্ঞেস করে তুমি কি জানো হোয়াট ডাজ ক্লাউড কম্পিউটিং মিনস, তারা বোকার মতো তাকাবে না, স্মার্টলি তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক হোয়াট ইজ ক্লাউড কম্পিউটিং। এটা খুব প্লেন অ্যান্ড সিম্পল ডেফিনেশন যদি বলি, দেখো ক্লাউড কম্পিউটিং, সিম্পলি পুট, ক্লাউড কম্পিউটিং ইজ দ্য ডেলিভারি অফ দ্য কম্পিউটিং রিসোর্স বা কম্পিউটিং সার্ভিস। এবারে কম্পিউটিং সার্ভিস বলতে আমরা কি বুঝি, ডেলিভারি অফ দ্য কম্পিউটিং সার্ভিসেস। এই যে কম্পিউটিং সার্ভিস বলতে মূলত আমরা কি বুঝি, কম্পিউটিং সার্ভিস বলতে মূলত আমরা বুঝি দ্য সার্ভার্স, দ্য স্টোরেজ, দ্য ডেটাবেস, দ্য নেটওয়ার্ক, দ্য সফটওয়্যার, দ্য অ্যানালিটিক্স, ইন্টেলিজেন্স, এনিথিং দ্যাট উই বেসিক্যালি গেট ইনটু আওয়ার নেটওয়ার্ক এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাদের প্রত্যেক কটা। সো simply put, cloud computing is the delivery of the computing services which includes the servers, storage, databases, networking software, analytics and intelligence over the internet. ঠিক আছে, ওভার দ্য ইন্টারনেট, যেটাকে আমরা রেফার করছি অ্যাজ এ ক্লাউড। হ্যাঁ, ইন্টারনেট মানে কিন্তু ক্লাউডের না, কিন্তু মূলত আমরা কি করি, এই যে কম্পিউটিং রিসোর্স সেগুলোকে আমরা অ্যাক্সেস নিই ওভার দ্য ইন্টারনেট। সেটা ইন্ট্রানেটও কিন্তু হতে পারে।
ঠিক আছে, ইন্ট্রানেটও হতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এই ক্লাউডের কনসেপ্টটা কিন্তু ইন্টারনেট বেস। উই আর বেসিক্যালি the delivery of the computing resource over the internet and offer a faster innovation, flexible resource and economics of scale. এখানে আমি কিন্তু অনেকগুলো টার্মিনোলজি ব্যবহার করেছি, ফ্লেক্সিবল রিসোর্স, ইকোনমিজ অফ স্কেল, ইনোভেশন, এগুলো পরে কিন্তু সবকটারই আমি এক্সপ্লানেশন দেব। ঠিক আছে, সো ইউ টিপিক্যালি পে অনলি ফর দ্য ক্লাউড সার্ভিস দ্যাট ইউ ইউজ। মেনলি এটা হচ্ছে অনেকটা আমাদের একটা পেইড সার্ভিসের মতো। একটা ক্লাসিক এক্সাম্পল হিসেবে তুমি নিতে পারো আমাদের যে ইলেকট্রিসিটি যে সার্ভিসটা। দেখো, আমাদের যদি আজকে হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল, কি গরমে প্রচণ্ড গরম লাগছে, আমরা কি করব? যাবো সুইচ অন করব, এসি চালু হয়ে যাবে, সুইচ অন করব, পাখা চালু হয়ে যাবে, সুইচ অন করব, লাইট চালু হয়ে যাবে। আমার শুধু দরকার ইলেকট্রিসিটিটুকু থাকলেই হলো। তার মানে কি, ইলেকট্রিসিটিটা এখানে বেসিক্যালি একটা কমিউডিটি, কিন্তু সেই অবস্থাতে আমরা কিন্তু এটা ভাবি না যে ইলেকট্রিসিটিটা কিভাবে জেনারেট হচ্ছে, ওটা হাইডাল পাওয়ার স্টেশনে হচ্ছে না থার্মাল হচ্ছে না কিভাবে হচ্ছে। উই আর লিস্ট বদার্ড। এই যে ইলেকট্রিসিটি কোম্পানি যে আমাকে সাপ্লাই করছে, সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, স্টেট ডিস্ট্রিবিউশন বোর্ড হোক কি সিইসি হোক, তাদের কোন পাওয়ার প্ল্যান্ট থেকে কিভাবে আসছে, ঠিক আছে, সেই পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি কি, ওসব নিয়ে আদৌ আমরা মাথাপেচি করি কি? কিচ্ছু করি না। আমরা জানি লাইট অন করতে গেলে ইলেকট্রিসিটি দরকার, আমি তাকে বললাম ভাই একটা কানেকশান দিয়ে যেও, তারা মিটার বসিয়ে কানেকশানটা দিয়ে যায়, আমি সেটাকে ব্যবহার করি, মাসের শেষে লোক আসে, বিল নেয়, বিলটা দেয়, আমি ঠিক যতটা কনজিউম করেছি সেই অনুযায়ী আমি পেমেন্টটা করি। এক্স্যাক্টলি এই কনসেপ্টটাই কিন্তু এখানে ব্যবহার হয়। ঠিক আছে, এক্স্যাক্টলি আমরা এই কনসেপ্টটাকেই কিন্তু ব্যবহার করি। এই যে ডেলিভারি অফ দ্য কম্পিউটিং রিসোর্স ওভার দ্য নেটওয়ার্ক which can help or offer faster innovation, flexible resource and economics of scale, এটা কিন্তু আমরা সেই ইলেকট্রিসিটির কনসেপ্টের ওপরেই কিন্তু ব্যবহার করি। তার মানে টিপিক্যালি আমরা শুধু সেইটুকুনি পে করি, ঠিক যেটুকুনি আমরা কনজিউম করেছি। সো ইট হেল্পস লোয়ার আওয়ার অপারেশন কস্ট, রান আওয়ার ইনফ্রাস্ট্রাকচার মোর এফিসিয়েন্টলি অ্যান্ড স্কেল অ্যাজ আওয়ার বিজনেস নিডস যা চেঞ্জ। নিচে দেখো ছোট্ট করে আমি যে ডেফিনেশনটা দিয়েছি, সেই ডেফিনেশনের সোর্সটা কোত্থেকে সেটা দিয়েছি। অ্যাজিওরের যে অফিসিয়াল সাইট আছে https://azure.microsoft.com, দ্যাট ইজ বেসিক্যালি মাই ইনফরমেশন সোর্স, যেখান থেকে আমি ক্লাউড কম্পিউটিংয়ের ডেফিনেশনটা নিয়েছি। তাহলে আমাকে যদি আজকে বলে এত বড় ডেফিনেশন নয়, একটা ছোট্ট ডেফিনেশন বলুন স্যার, যে ছোট্ট ডেফিনেশনটার ওপরে বেস করে ইন্টারভিউতে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে ক্লাউড কম্পিউটিং কি, এক কথায় বলো, আমি সেটাকে ডেসক্রাইব করব। তাহলে এক কথায় বলতে গেলে বলতে পারো যে ক্লাউড কম্পিউটিং is an on-demand availability of the compute resource through a shared pool of resources, access to the network without the direct management or involvement of the user. ইউজারের কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট থাকে না, ঠিক আছে। ইটস বেসিক্যালি আ শেয়ার্ড পুল অফ রিসোর্স, যেটাকে আমরা ওভার ইন্টারনেট বা ইন্ট্রানেট অ্যাক্সেস করি, যেখানে আমাদের লিস্ট বা মিনিমাম ইনভলভমেন্ট থাকে ইন দ্য মেনটেনেন্স অফ দোজ রিসোর্সেস। দ্যাটস হোয়াটস কল্ড ক্লাউড কম্পিউটিং। তাহলে যে কোম্পানিগুলো আমাকে এই সার্ভিসটা প্রোভাইড করে, অর্থাৎ এই রিসোর্সগুলো প্রোভাইড করে, তাদেরকে আমরা বলি মূলত ক্লাউড প্রোভাইডার বা ক্লাউড সার্ভিস প্রোভাইডার। এই যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার, দে আর বেসিক্যালি হ্যাভ অল দ্য রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার, দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড সার্ভিস, যেটা আমরা ব্যবহার করি in order to store and retrieve the data and run application and manage them through the configuration portal. In most of the cases দেখবে এই যে সার্ভিস যেগুলোকে আমাকে অ্যাভেল করা হয় সেগুলো ব্রাউজার বেস, আমরা থ্রু ব্রাউজার এই সার্ভিসগুলোর অ্যাক্সেস নিই, ঠিক আছে। তার মানে এক কথায় হচ্ছে এই যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার যারা, দে আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য ফিজিক্যাল হার্ডওয়্যার, যে হার্ডওয়্যারগুলোকে ব্যবহার করে আমরা আমাদের অ্যাক্টিভিটিগুলোকে পারফর্ম করছি।
আমাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য আমরা যে হার্ডওয়্যার সেট আপটা ভাড়ায় নিচ্ছি, আমি একটা টার্ম ব্যবহার করলাম, ভাড়ায় নিচ্ছি, অন রেন্ট, ঠিক আছে, সেটার মেনটেনেন্স অ্যাক্টিভিটি, তাদের আপগ্রেডেশন কে করে? ক্লাউড সার্ভিস প্রোভাইডার। তো এরকমই কিছু পপুলার ক্লাউড সার্ভিস প্রোভাইডার, মাইক্রোসফট অ্যাজিওর, অ্যামাজন ওয়েব সার্ভিস বা AWS, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, এরা হচ্ছে কয়েকটা খুব পপুলার সাচ কাইন্ড অফ ক্লাউড প্রোভাইডার বা ক্লাউড সার্ভিস প্রোভাইডার, যাদের থেকে আমরা জেনারেলি এই সার্ভিসগুলোকে অ্যাভেল করে থাকি। ঠিক আছে, দেখবে আজকাল না এটা একটা ট্রেন্ড হয়েছে। তুমি একটা খুব ছোট্ট অর্গানাইজেশনের কথা বলো যেখানে একটাই লোক আছে, বা তুমি একটা খুব বড় অর্গানাইজেশনের কথা যদি বলো যেখানে হাজার হাজার লোক কাজ করে, ঠিক আছে, এটা একটা কমন ট্রেন্ড হয়েছে যে তারা কিন্তু আজকাল দেখবে ইনক্লাইন টু দ্য ক্লাউড। তারা তাদের রিসোর্সের যে শেয়ার, তাদের রিসোর্সের সব কিছু কিন্তু আজকাল থ্রু ক্লাউডই করে। কেন? ওয়াই? এই কেনর উত্তরটা যদি জানতে লাগে তাহলে একটু আগে আমাকে বুঝতে হবে যে আমাদের যে সোকল যে ট্র্যাডিশনাল ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার যেখানে আমরা কাজ করি, ঠিক আছে, সেটা কীরকম, তার লিমিটেশনগুলো কী। তবে এখানে তোমাদের সামনে আমি একটা ট্র্যাডিশনাল ডেটা সেন্টারের ছবি রেখেছি। যারা অলরেডি ফিল্ডে কাজ করো, ডেটা সেন্টারে সরাসরি কাজ করেছো, তারা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অলরেডি ওয়াকিবহল। আর যারা করোনি, এখনও ইন্ডাস্ট্রির চেহারা দেখোনি, ঢুকবো করছো, সদ্য কলেজ থেকে পাশ করে বেরিয়েছো, এখনও ইন্টারভিউ দিয়ে যাচ্ছ, তাদের জন্য এই ছবিটা ইজ বেসিক্যালি দ্য পিকচার অফ অ্যান ট্র্যাডিশনাল ডেটা সেন্টার। তো কী থাকে? এই যে ট্র্যাডিশনাল ডেটা সেন্টার, ইউ হ্যাভ র্যাকস উইথ লট অফ সার্ভার্স, ঠিক আছে, এখানে যে সার্ভারগুলো থাকে তোমার আমার বাড়ির ডেস্কটপের মতো দেখতে কিন্তু হয় না। দেয়ার আর র্যাকস, এবং এক একটা র্যাকে হয়তো 32টা, 48টা, 56টা এই রেঞ্জে সার্ভার থাকে, দ্য ব্লেড যেগুলোকে বলা হয়। বাট এই যে প্রত্যেক কটা সার্ভার, দে আর ইন্টারকানেক্টেড উইথ দ্য নেটওয়ার্ক। দে হ্যাভ দেয়ার ওন নেটওয়ার্ক কেবল, দেয়ার ওন সুইচেস, দেয়ার ওন রাউটিং ইনফ্রাস্ট্রাকচার, সব কিছুই কিন্তু ইন্টারনাল, যার মাধ্যমে ওই সার্ভারগুলো পরস্পরের সঙ্গে ইন্টারকানেক্টেড। শুধু তাই না, এই যে এতগুলো সার্ভার যে রান করে পরপর, দেখো বাড়ির একটা সামান্য মেশিন চলে, তার পিছনেই দুটো পাখা লাগানো থাকে। আর গরম পড়লে তো অনেক সময় আমাদেরকে এটাও করি, যেমন আমার বাড়িতে ল্যাপটপটা, সকাল থেকে যে ল্যাপটপ বলছি, ডেস্কটপ সিস্টেম যেখান থেকে আমি ক্লাস নিই, গরম পড়লে আমি পুরো তার ঢাকনা খুলে দিয়ে ওখানে একটা টেবিল ফ্যান লাগিয়ে রাখি। মানে ওর যে কুলার যেটা, মানে তার ইনবিল্ট প্রসেসরের উপরে যে কুলিংটা, সেটা অতটা ভালো না, ঠিক আছে। যে গরমকালের আমাদের এখানে যে হিট জেনারেট হয়, পরেও সেই 3-4 দিনই পরে, তো সেই সময় যাতে হঠাৎ করে ক্লাসের মাঝখানে আমার সিস্টেম বন্ধ না হয়, তার জন্য আমি আলাদা করে পাখা দিয়ে রাখি। তো সেখানে হাজার হাজার এরকম কম্পিউটার, হাজার হাজার সার্ভার একসাথে একটা লোকেশনে চলছে, তাহলে জাস্ট ইমাজিন অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ হিট দে উইল জেনারেট। শুধু সার্ভারের কেন, এই যে নেটওয়ার্ক ডিভাইসগুলো, তারাও তো হিট জেনারেট করে। এবং অন্যান্য যে কম্পোনেন্টগুলো আছে, হুইচ আর অলসো ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ডেটা সেন্টার, দে অলসো জেনারেট হিট। তো তাদেরকে ঠান্ডা রাখার জন্য ইউ হ্যাভ দ্য কুলিং সিস্টেম, ইউ হ্যাভ দ্য লাইটিং, ইভিন ইউ হ্যাভ দ্য পাওয়ার ব্যাকআপ। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং, কেন? এই যে ডেটা সেন্টারগুলোর থেকে জেনারেলি দেখবে কোনো অর্গানাইজেশন তার নিজের বা অন্যের হয়ে তাদের যে মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশানগুলো, সেগুলোর হোস্টিং করায়। তাহলে খুব স্বাভাবিকভাবে এই সিস্টেমগুলোকে চালাতে গেলে উই রিলাই অন দ্য র পাওয়ার। আমাদের যে সার্ভিস প্রোভাইডার, পাওয়ার প্রোভাইডার, যে সিইসি হোক, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড হোক, আমরা তাদের থেকে পাওয়ার নিয়ে সেখান থেকে আমার ইকুইপমেন্টগুলোকে রান করি। কিন্তু এই যে পাওয়ার যেগুলো আমরা তাদের থেকে নিচ্ছি, দে আর নট দ্যাট রিলায়েবল। যখন তখন কিন্তু কারেন্ট চলে যেতে পারে, আর যখন তখন যদি কারেন্ট চলে যায় কী হবে? আমার কোনো সিস্টেমই চলবে না। তাহলে যদি বলি আজকে আমি এখান থেকে একটা সার্ভিস অ্যাভেল করাচ্ছি যেটা 24 আওয়ার অ্যাভেলেবেল থাকতে হবে, থোড়ি 24 আওয়ার অ্যাভেলেবেল থাকবে। আজকে যদি 5 মিনিটের জন্য যদি পাওয়ারটা চলে যায়, তো 5 মিনিটের জন্য তো আমার ডাউন টাইম হয়ে গেল। তো সেটাকে অ্যাভয়েড করতে গেলে আই নিড দ্য পাওয়ার ব্যাকআপ। এবার কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার, তার উপরে বেস করে কখনো 24 আওয়ার পাওয়ার ব্যাকআপ, কখনো 48 আওয়ার পাওয়ার ব্যাকআপ, হিউজ ব্যাটারি থাকে। এগুলো যখন চার্জ হয় সেখান থেকে হিউজ অ্যামাউন্ট অফ হিট জেনারেট হয় কিন্তু, ঠিক আছে। আর সর্বোপরি যাদেরকে ভুললে চলবে না,
দ্য আইটি প্রফেশনালস, ঠিক আছে, দ্য নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, দ্য হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, প্রত্যেকে যাদেরকে আমি আইটি প্রফেশনে রেখেছি, যারা মিলিতভাবে আমাদের ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারটাকে টেক কেয়ার করছে, যেখান থেকে আমি সার্ভিসগুলোকে অ্যাভেল করছি। তাহলে আজকে চিন্তা করো, আমি যদি এখান থেকে আসি, দ্য র্যাক্স অ্যান্ড দ্য সার্ভার বিনা পয়সায় আসে না। ইউ রিকোয়ার অ্যান হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। দুই, নেটওয়ার্ক কম্পোনেন্ট বিনা পয়সায় আসে না, ঠিক আছে, তার জন্য অলসো ইউ রিকোয়ার এ হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। দ্য কুলিং সিস্টেম, দ্য লাইটিং, দ্য পাওয়ার ব্যাকআপ, প্রত্যেক কটার পিছনে কিন্তু ইউ হ্যাভ আ হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। এবং তার সাথে সাথে তার যে রেগুলার বেসিস মেনটেনেন্সের জন্য তোমার যে ম্যান পাওয়ার, সেখানে কিন্তু কেউ বিনা পয়সায় কাজ করে না, তার জন্য কিন্তু তাকে পয়সা দিতে লাগে। তার মানে তুমি যখন একটা নিজস্ব ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করে সেখান থেকে তুমি যখন সার্ভিস নিচ্ছ বা সার্ভিস দিচ্ছ, ইট ইনভলভস আ হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। ফরগেট অ্যাবাউট কোম্পানি, তুমি নিজের কথা বলো, আমি একটা ওয়ান ম্যান কোম্পানি এবং আমি আমার কোম্পানির ইনফরমেশনকে অ্যাডভার্টাইজ করার জন্য আই ওয়ান্ট টু লঞ্চ অ্যান ওয়েবসাইট, তো আমি চাইছি ওয়েবসাইটের কন্ট্রোলটা নিজের হাতে রাখতে। তুমি কি করবে? তুমি বাজারে যাবে, বাজার থেকে গিয়ে একটা ছোট সাইজের হলেও সার্ভার কিনবে। সো দ্যার ইজ আ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এবার শুধু মেশিনটা কিনে আনলে হবে, তার সঙ্গে তোমাকে একটা ওএস নিতে হবে, সেটা উইন্ডোজ হোক, লিনাক্স হোক, যাই নাও না কেন, দ্যাট ইজ অলসো ইনভলভ মানি। ফাইন, তোমাকে একটা ইন্টারনেট কানেকশান নিতে হবে, তোমার আইপি অ্যাড্রেস নিতে হবে, ঠিক আছে, তার সাথে তোমাকে ডেভেলপার হায়ার করিয়ে সেখানে প্রোগ্রাম ডেভেলপ করিয়ে সেটাকে হোস্টিং করাতে হবে। এবার সেটা যে হোস্টিং হচ্ছে, তোমার সার্ভার, তোমার ওয়েস, তোমার অ্যাপ্লিকেশন সব কিছুকে আপ টু ডেট রাখার জন্য ইউ নিড আ ম্যান পাওয়ার, আইদার ইউ হ্যাভ টু ডু অর ইউ নিড আ ম্যান পাওয়ার। তোমার সাকসেসফুল লঞ্চিং হয়ে গেল, ঠিক আছে, ভয়ে ভয়ে ছিলে, লঞ্চ করছি, কীরকম লঞ্চিং হবে, সাকসেসফুল হলো, দেখা গেল ইনিশিয়ালি হয়তো তোমার সাইট অ্যাক্সেস করতো 10,000 লোক, ঠিক আছে, তো এখন তোমার যেটা লঞ্চ করেছো, তুমি যে প্রোডাক্ট লঞ্চ করেছো, যার ইনফরমেশান দিচ্ছ, সেটা এতটাই সাকসেসফুল, ডেইলি হয়তো দেখা যাচ্ছে 2 লাখ 2.5 লাখ লোক তোমার সাইট ভিজিট করছে, কিন্তু তুমি যে সার্ভারটা নিয়েছো তার সেই ক্ষমতা নেই। তাহলে তুমি কি করবে? আবার বাড়াবে আরেকটা মেশিন কিনবে, অ্যানাদার ইনভেস্টমেন্ট। এবার তখন যেটা নিয়েছিলে তখনের জন্য তো হয়ে গেল, তারপর দেখা গেল নতুন আরেকটা প্রোডাক্ট নিলে সেটা লোকে নিল না, সেটা কিন্তু নিল না। আর নিল না মানে কি? এবার আস্তে আস্তে তোমার ডাউন হয়ে গেল। তার মানে আগে যেটা ছিল 10,000 সেটা হয়তো বেড়ে 20,000 হলো, তো সেই আগের মতো 4 লাখ আর 5 লাখ থাকলো না। ফলে এই যে নতুন যে মেশিনটা নিলে এটা কি হবে? আলটিমেটলি হবে সাদা হাতি, কোনো কাজে লাগছে না, ফর শো পিস রেখে দিয়েছো। তো এগুলো হচ্ছে কিছু ডিফিকাল্টিস, ঠিক আছে। আর এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্যই কিন্তু দ্য ক্লাউড কম্পিউটিং। তো এখানে চলো এবার দেখা যাক হোয়াট আর দ্য টপ বেনিফিটস অফ ক্লাউড কম্পিউটিং। কেন ছোটোর থেকে মাঝারি সমস্ত ধরনের অর্গানাইজেশন দে আর নাও স্লোলি গেটিং ইনক্লাইন্ড ফর ক্লাউড কম্পিউটিং। Cloud computing is a big shift from the traditional way the business think about IT resource. এবং এখানে আমি কয়েকটা টপ বেনিফিট সেগুলোকে নিয়ে আলোচনা করছি। 1, কস্ট এফেক্টিভ, ঠিক আছে, কস্ট এফেক্টিভ। এই যে ক্লাউড কম্পিউটিংয়ের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে ইট বেসিক্যালি এলিমিনেটস দ্য হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট দ্যাট ইউ নিড টু প্রোভাইড ফর স্টার্টিং সামথিং। এই যে আমি লাস্টের এক্সাম্পলটা দিলাম, যে তুমি নিজের বিজনেস শুরু করবে, তার জন্য যে সার্ভারটা কিনে আনলে, জানো না কি হবে কি হবে না, আন্দাজ করতে পারছো না, এমন একটা সার্ভার নিলে যেটা হয়তো ওভারলোডেড, বা এমন একটা সার্ভার নিলে যেটা আন্ডার ইউটিলাইজ হচ্ছে। তো এখানে কিন্তু সেই ভয়টা নেই, সোজা যাও ক্লাউড সার্ভিস প্রোভাইডারকে বলো আমার একটা মেশিন লাগে, ঠিক আছে, কালকে যদি মনে হয় মেশিনটা দুর্বল হয়ে গেছে, শক্তিশালী মেশিন নাও। কালকে যদি মনে হয় যে না মেশিনটা বেশি শক্তিশালী নিয়েছি, এত শক্তিশালী মেশিন আমার লাগবে না, যত শক্তিশালী মেশিন তত বেশি পেমেন্ট,
ঠিক আছে, পরশু যদি মনে হয় আমার মেশিনই লাগবে না, বলে দাও আমি মেশিন ব্যবহার করব না। ওই যে ইলেকট্রিসিটির গল্পটা বলেছিলাম, ঠিক আছে, ঠান্ডা পড়ে গেছে, আমার এসি চালাবার দরকার নেই, আমি চালাবো না। তো এসি যদি না চালাই এসির বিল কি দিতে হবে? দিতে হবে না। সেম কনসেপ্ট। সো ইট ইজ কস্ট এফেক্টিভ। It's cost effective. Cloud computing eliminates the capital expenses of buying the hardware and software and setting up and running on-site data center. The racks of servers, the round-the-clock electricity of power and cooling, the IT expert for managing the infrastructure. এর ওপরে বেস করে তোমার যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার, ইট ক্যান রিডিউস দ্যাট এক্সপেন্ডিচার আ লট। ফাইন, it can reduce that expenditure a lot. Next, you are having, it can speed up the deployment. Now most of the computing service, they are provided self-service and on demand. আমি যে কোনো ধরনের ক্লাউড কম্পিউটিং সার্ভিস সেগুলো কিন্তু সেলফ সার্ভিস, মানে কি, তার জন্য তোমাকে খুব বেশি মাথাপেচি করতে হয় না। তুমি শুধু বলবে আমার এটা চাই, and they will get created automatically. ঠিক আছে, বেসড অন ইয়োর ডিমান্ড দোজ সার্ভিসেস উইল গেট ক্রিয়েটেড অটোমেটিক্যালি। এই জন্য নামটাকে বলেছি সেলফ সার্ভিস। যেমন তুমি গিয়ে বললে দেখো আমার এমন একটা প্ল্যাটফর্ম চাই যেখান থেকে আমি ওয়েবসাইট হোস্টিং করব, কিন্তু আমি এই ওয়েব সার্ভার মেনটেন্যান্স, তার জন্য এই অ্যাপ্লিকেশান হ্যান ত্যান এসব কিনতে যাব না। তুমি আমাকে এনভায়রনমেন্টটা দাও, সেখানে আমি আমার অ্যাপ্লিকেশনটাকে লঞ্চ করব। সো ইট ইজ সেলফ সার্ভিস অ্যান্ড অন ডিমান্ড। সো দ্য ক্লাউড সার্ভিস প্রোভাইডার উইল প্রোভাইড ইউ দ্যাট কম্পোনেন্ট. So even vast amount of computing resources, they can be provisioned in minutes, typically with just a few mouse click, which gives the business a lot of flexibility and taking the pressure of the capacity planning. কেন? একটা কোম্পানির তুমি যদি প্রকিউরমেন্ট প্রসেস যদি দেখো, প্রকিউরমেন্ট প্রসেস মাথা খারাপ হয়ে যাবে। তোমার দরকার পরশুদিন, তো সেই বাজেট ঘুরে আসতে তোমার থেকে তোমার ম্যানেজার, প্রজেক্ট লিডারের থেকে তার ম্যানেজার, সেখান থেকে ফিনান্স, আর ফিনান্স তো বসেই থাকে বাগড়া দেওয়ার জন্য। আলটিমেটলি যখন ওরা অ্যাপ্রুভ করবে তোমার রিকোয়ারমেন্টটা নেই, যে কারণে তুমি চেয়েছিলে একটা বিজনেস আসতো, চলে গেছে, তখন ফিনান্স বলবে আমরা তো অ্যাপ্রুভ করেছিলাম, তোমরা খরচা করতে পারো। এখানে কিন্তু সেই ঝামেলাটা নেই, ইনস্ট্যান্টেনিয়াস। তার জন্য তোমাকে অন্য কোথাও যেতে হবে না, বিকজ ইউ আর নট প্রকিউরিং এনিথিং। এই যে কোম্পানির যে কিছু পলিসি থাকে, প্রকিওর করতে গেলে এটাকে এইভাবে চ্যানেলাইজ করতে হবে, তুমি তো কোনো কিছুই প্রকিওর করছো না। সো নো নিড ফর দ্য চ্যানেলাইজেশন। সো ইট ক্যান মেক্স দ্য বিজনেস লট ফ্লেক্সিবল। এবং তুমি এই যে প্রেশার অফ দ্য ক্যাপাসিটি প্ল্যানিং, এটা কিন্তু অনেক বেটার ওয়েতে করতে পারবে। নেক্সট, ইট ইনক্রিজেস দ্য প্রোডাক্টিভিটি। দেখবে মোস্ট অফ দ্য টাইম এই যে আইটি প্রফেশনাল যারা হু আর ইনভলভড, তারা দেখবে র্যাকিং অ্যান্ড স্ট্যাকিং এই অ্যাক্টিভিটিতেই জড়িত থাকে। র্যাকিং অ্যান্ড স্ট্যাকিং মানে কি? হার্ডওয়্যার সেট আপ, সফটওয়্যার প্যাচ, প্লাস আদার টাইম কনজিউমিং যে আইটি ম্যানেজমেন্ট ফাংশনালিটিগুলো থাকে, সেটা নিয়েই তারা ইনভলভ থাকে। ওই বিজনেস নিয়ে মাথা ঘামাবার মতো সময় কিন্তু ওদের কাছে নেই। তো আজকে যদি সেই জিনিসটা তোমার মাথার ওপর না থাকে, তোমার মাথায় যদি এটা না থাকে যে সার্ভারটা ডাউন হয়ে যেতে পারে, বা আমার স্টোরেজ ক্যাপাসিটি ফুল হয়ে আসছে, আমাকে অমুক জায়গায় যেতে হবে, তুমি কিন্তু বিজনেসের দিকে কনসেন্ট্রেট করতে পারবে না। আজকে যদি সেই জিনিসটাই তোমার মাথার থেকে, সেই হেডেকটাকে আমি যদি সরিয়ে দিই, ইউ ক্যান কনসেন্ট্রেট মোর অন বিজনেস। So if this kind of things, the cloud computing removes the need of many of those tasks যেগুলোকে because of the racking and stacking আমরা পারফর্ম করি, তাহলে কি হবে? So the entire IT team, they can spend more time on achieving more important business goal instead of running behind the updating and patching service. Fine. Next, it can provide better performance. ঠিক আছে, ইট ক্যান প্রোভাইড বেটার পারফরমেন্স। কেন? দেখো, সমস্ত ক্লাউড কম্পিউটিং সার্ভিস দেখবে দে অ্যাকচুয়ালি রান অন ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অফ সিকিউর ডেটা সেন্টার। একটা নয়, মাল্টিপল ডেটা সেন্টার থেকে কিন্তু আমরা সার্ভিসগুলো পাই।
যেগুলোকে আমাদের যে সার্ভিস প্রোভাইডার আছে তারা অন এ রেগুলার বেসিস আপডেট বা আপগ্রেড করে যাচ্ছে উইথ দ্য লেটেস্ট জেনারেশন অফ ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট কম্পিউটিং হার্ডওয়্যার। ওয়াই অনলি হার্ডওয়্যার? ওয়াই অনলি হার্ডওয়্যার? ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা শুধু আমাকে হার্ডওয়্যার দেয় না, দে অলসো প্রোভাইড মি দ্য সফটওয়্যারস, and they always try to provide you what is latest. If you think about the hardware, if you think about the software, everything they try to provide the latest. তো আজকে যদি চিন্তা করো, তোমার কাছে যদি একটা লিগাসি সফটওয়্যার থাকে, একটা লিগাসি হার্ডওয়্যার থাকে, সেখানে ধাক্কা মেরে মেরে কাজ করাচ্ছ, সে ধাক্কা মেরে মেরে কাজ না করিয়ে আজকে যদি তোমার কাছে সব কিছুই লেটেস্ট থাকে, তো কোয়াইট ন্যাচারাল লেটেস্ট কম্পোনেন্টকে ব্যবহার করে তুমি কিন্তু সবসময় অনেক বেটার পারফরমেন্সই পাবে, যেটা কিন্তু সবসময় আমার যে কর্পোরেট ডেটা সেন্টার সেখানে করা সম্ভব হয় না। আমার যে কর্পোরেট ডেটা সেন্টার সেখানে কিন্তু সবসময় সম্ভব হয় না। ঠিক আছে, তুমি চাইলেই আজকে 1 বছর আগে একটা সার্ভার কিনেছো, কালকে লেটেস্ট তোমার প্রসেসর বেরিয়েছে, তার পারফরমেন্স আরও বেটার, তুমি চাইলেই কিন্তু সেই সার্ভারটাকে অবসোলিউট বলে ডিসকার্ড করে একটা নতুন ধরনের প্রসেসর নিয়ে নতুন সার্ভার কিনতে পারবে না। তোমাকে কোম্পানি বলবে তোমাকে ওটাকেই ব্যবহার করে কিন্তু কাজটা করতে হবে, তাই না? তো এটা একটা অ্যাডভান্টেজ, ইট অলওয়েজ প্রোভাইড ইউ দ্য বেটার পারফরমেন্স, প্লাস ইট প্রোভাইডস দ্য স্কেলেবিলিটি। এই যে স্কেলিং কথাটার মানে কি? স্কেলিং কথাটার মানে হচ্ছে the ability to increase or decrease the capacity or power of any resource, or to increase or decrease the number of resources as per the need or as per demand. Generally দেখবে দু রকমের স্কেলিং হয়, ভার্টিক্যাল স্কেলিং আর হরাইজন্টাল স্কেলিং। ভার্টিক্যাল স্কেলিং কি? ভার্টিক্যাল স্কেলিং মানে আমি যখন কোনো একটা কম্পোনেন্টের ক্যাপাসিটি বাড়াচ্ছি বা কমাচ্ছি, পাওয়ার বাড়াচ্ছি বা কমাচ্ছি। ধরো আমি একটা মেশিন নিয়ে কাজ করছি, মেশিনটাতে আমার র্যাম রয়েছে 16 জিবি, ঠিক আছে? এবার 16 জিবি র্যামে আমি যে অ্যাপ্লিকেশানগুলো রান করছি, আমি যে পারফরমেন্স পাবো, আজকে সেই মেশিনটার আর কিচ্ছু চেঞ্জ না করে র্যামটাকে যদি 16 জায়গায় 32 করে দিই, তুমি দেখবে তার পারফরমেন্স কিন্তু আরও বেটার পাবে। তাহলে এই যে আমি কি করলাম, আমি এনহ্যান্স করলাম, ক্যাপাসিটি বাড়িয়ে দিলাম, ইটস আ পার্ট অফ দ্য ভার্টিক্যাল স্কেলিং। তো আমি যখন ক্যাপাসিটি বাড়াই, টেকনিক্যালি এটাকে বলা হয় স্কেলিং আপ, আমি স্কেল আপ করলাম। আবার এটাই যদি আমি কমিয়ে দিই, ইট ইজ কল্ড স্কেলিং ডাউন, স্কেলিং আপ, স্কেলিং ডাউন। আবার তুমি যদি নাম্বার অফ ইনস্ট্যান্স বলো, সবসময় সিস্টেম কেন বলি, ইনস্ট্যান্সও হতে পারে, এনিথিং ইনস্ট্যান্স, তুমি যদি নাম্বার অফ ইনস্ট্যান্সকে কমাও বাড়াও, দ্যাট ইজ রেফার টু অ্যাজ হরাইজন্টাল স্কেলিং। যখন আমি নাম্বারটা বাড়িয়ে দিই, ধরো একটা অ্যাপ্লিকেশন চলছিল, সেটা একসঙ্গে 50,000 ইউজারকে অ্যাক্সেস দিতে পারে, কিন্তু আমি দেখতে পাচ্ছি রোজই 75 থেকে 1 লাখ লোক অ্যাক্সেস করছে, তো আমি দুটো অ্যাপ্লিকেশন একসঙ্গে প্যারালালি রান করিয়ে, ঠিক আছে, সেখান থেকে আমি ইউজারকে অ্যাক্সেস প্রোভাইড করছি। Here comes the concept of load balancer. We need to use load balancer for balancing the load. সেগুলো আছে, আমরা পরে করব। এই যে আমি ইনস্ট্যান্স বাড়িয়ে দিলাম, সেটা মেশিন হোক, অ্যাপ্লিকেশন হোক, দ্যাটস বেসিক্যালি রেফার টু অ্যাজ হরাইজন্টাল স্কেলিং। এবং হরাইজন্টাল স্কেলিংয়ে কী হয়, আমি যখন নাম্বার অফ ইনস্ট্যান্স বাড়াই, তখন সেটাকে বলা হয় স্কেল আউট, ঠিক আছে? আর আমি যখন নাম্বার অফ ইনস্ট্যান্স কমাতে থাকি, দ্যাট ইজ রেফার টু অ্যাজ স্কেল ইন, স্কেল আউট, স্কেল ইন, আর স্কেল আপ, আর স্কেল ডাউন। এই টার্মগুলো ব্যবহার হয়। আমি জানি অবধারিত ভুলবে, আমি জানি, গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ভুলবে, লজ্জা পাওয়ার কিছু নেই। আমাকেও যদি বিভিন্ন দিন বলতে না দেওয়া হয়, আমিও ভুলে যাব, কিন্তু আমি আবার মনে করিয়ে দেবো যখন আমরা অ্যাকচুয়ালি স্কেল সেট নিয়ে কাজ করব, স্কেলিং কীভাবে করব সেটা নিয়ে কাজ করব, লোড ব্যালেন্সার নিয়ে কাজ করব, তখন আমি কিন্তু এগুলোকে আবার বলবো, মনে করিয়ে দেবো। নেক্সট হচ্ছে ইটস রিলায়েবল, সব থেকে বড় জিনিস, ইটস রিলায়েবল। কেননা এই যে প্রত্যেক কটা ক্লাউড কম্পিউটিং, দে মেক্স দ্য ডেটা ব্যাকআপ, ডিজাস্টার রিকভারি অ্যান্ড বিজনেস কন্টিনিউটি ইজিয়ার অ্যান্ড লেস এক্সপেন্সিভ। কারণ এই যে ডেটা যেগুলো আমরা স্টোর করি, যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার, দে হ্যাভ মিরার্ড লোকেশন,
ঠিক আছে, আমি ডেটাগুলো কিন্তু মিরার করতে পারি অ্যাট মাল্টিপল রিডান্ডেন্ট সাইট অন দ্য ক্লাউড প্রোভাইডার্স নেটওয়ার্ক। একের জায়গায় দুই যদি হয় তার মানে কি ইউ আর গেটিং দ্য রিলায়েবিলিটি। আজকে তুমি এক জায়গায় ডেটা স্টোর করলে, যেখানে স্টোর করলে সেটা গেল, নট রিলায়েবল। তো একের জায়গায় যদি দু জায়গায় ডেটা রাখা থাকে, একটা গেলে আরেক জায়গার থেকে পাবে, সো ইটস রিলায়েবল। এবং ক্লাউড সার্ভিস প্রোভাইডার সে যেই হোক না কেন, দে হ্যাভ সাম সর্ট অফ রিডান্ডেন্সি, সাম সর্ট অফ। এবার এটা ডিপেন্ড করে বেসড অন তুমি কার থেকে সার্ভিসটা নিচ্ছ। AWS তার মতো করে দেয়, অ্যাজিওর তার মতো করে দেয়, গুগল তার মতো করে দেয়, কিন্তু কথাটা হচ্ছে তুমি যখন কোথাও ডেটা স্টোর করছো, ইট ইজ গেটিং মিরার্ড অ্যাট মাল্টিপল সাইটস, সো দ্যাট ইফ দেয়ার ইজ আ সাইট আউটেজ, still your data is safe and it is available through another site, so it is highly reliable, যেটা সবসময় আমাদের অনপ্রেম ডেটা সেন্টারে করা সম্ভব হয় না। আমরা বড়জোর কি করতে পারি, একটা সার্ভারের সঙ্গে আরেকটা সার্ভারকে মিরারিং করে রাখতে পারি, কিন্তু আজকে যদি আমার ডেটা সেন্টারটাই বসে যায় তখন কি করবে? ওই মিরারিংয়ের তো কোনো লাভ হলো না, কোনো ফায়দা হলো কি? আমার আজকে যদি ডেটা সেন্টারটাই কোলাপস করে যায় তাহলে আমার মিরার দিয়ে লাভটা কি হলো? তো আজকে যদি এরকম হয় যে কলকাতাতে আমার একটা ডেটা সেন্টার আছে এবং তার সঙ্গে আমার কোম্পানি চেন্নাইয়ে আরেকটা ডেটা সেন্টার মেনটেন করছে এবং কলকাতার ডেটার ব্যাকআপ চেন্নাইয়ে রাখা আছে, চেন্নাইয়ের ডেটার ব্যাকআপ কলকাতায় রাখা আছে, তাহলে কি হবে? কলকাতা যদি বসেও যায়, আই উইল লিস্ট বদার্ড। ঠিক আছে, আমি জানি চেন্নাই ডেটা সেন্টারে আমি টোটাল ট্রাফিকটাকে রুট করে দেবো এবং সেখান থেকে তারা সেই একই সার্ভিস আনইন্টারাপ্টেড পেতে থাকবে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট বিন ইউজড হিয়ার ইন দ্য ক্লাউড কম্পিউটিং, সো ইট ইজ হাইলি রিলায়েবল। এবং তার সাথে সাথে it is highly secure. এই যে ক্লাউড প্রোভাইডার যারা, যত রকমের সিকিউরিটি স্ট্যান্ডার্ড হয়, যত রকমের, সেটা কান্ট্রি স্পেসিফিক হোক, কোম্পানি স্পেসিফিক হোক, স্ট্যান্ডার্ড যেগুলো, দে বেসিক্যালি হোল্ড অলমোস্ট অল কাইন্ড অফ সিকিউরিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড সিকিউরিটি কমপ্লিয়েন্স সার্টিফিকেটস। So they use all sort of standards to provide the broad set of policies, technologies and control that can help protecting our data, application and infrastructure from potential threats. সুতরাং তুমি ঠান্ডা মাথায় কিন্তু এখানে তোমার রিসোর্সকে রাখতে পারো উইদাউট দ্য থ্রেট অফ সিকিউরিটি। সব থেকে বড় জিনিস, ঠিক আছে, সব থেকে বড় জিনিস, দ্য ক্লাউড সার্ভিস প্রোভাইডার, আই মিন ইটস গ্লোবালি অ্যাক্সেসেবল। যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার যারা, দে হ্যাভ দ্য ফুললি রিডান্ডেন্ট ডেটা সেন্টার অ্যাক্রস ভেরিয়াস রিজিয়ন অল ওভার দ্য গ্লোব। শুধু তোমার যেটা চাই একটা ইন্টারনেট কানেকশন আর একটা কম্পিউটার আর একটা ইন্টারনেট কানেকশন, অ্যান্ড থ্রু দ্যাট you can have access to the data centers that is been provided by the cloud service provider to get the best response time. তাহলে এই যে এতগুলো বেনিফিট আমি বললাম, কি কি বললাম, কে কে বলতে পারবে? অনেকগুলো বেনিফিট কিন্তু আমি বলেছি, অনেকগুলো বেনিফিট কিন্তু আমি বলে গেছি, তো কে কে বলতে পারবে? দেখো, 1 কস্ট এফেক্টিভ, 2 স্পিড, 3 প্রোডাক্টিভিটি, 4 পারফরমেন্স, 5 রিলায়েবিলিটি, 6 সিকিউরিটি, দেন স্কেলেবিলিটি, ঠিক আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাক্সেসেবল গ্লোবালি, এনিওয়্যার। তো এইগুলো হচ্ছে মেইনলি দ্য প্রাইমারি অ্যাডভান্টেজেস অফ দ্য ক্লাউড কম্পিউটিং সার্ভিস। Guys, is it clear up to this much? Protteker, is it clear, guys? Zahrul, is it clear up to this much? Thank you, Bhaskar, for confirming. Orijit, Zahrul? Yes, sir. এই আবার ইয়েস লেখে কেন? তোমার মাইক্রোফোন কি হলো, জহরুল?
মাইক্রোফোনটা কি হলো? চ্যাট বক্সে হঠাৎ ইয়েস নো লেখা শুরু করলে কেন? হ্যাঁ ইয়ে স্যার। মাইক্রোফোনটা অন করো, একটু গলাটা শুনি। ওকে, চলো এবার তাহলে দেখা যাক অ্যাবাউট দ্য ক্লাউড কম্পিউটিং সার্ভিসেস। ঠিক আছে, যে ক্লাউড কম্পিউটিং সার্ভিস, দ্য ডিপ্লয়মেন্ট মডেল, টাইপ অফ ক্লাউড কম্পিউটিং অ্যান্ড দেয়ার ডিপ্লয়মেন্ট মডেল, টাইপ অফ ক্লাউড কম্পিউটিং অ্যান্ড the various kind of deployment model. Not all clouds they are same. ঠিক আছে, সব ক্লাউড একরকম নয়, and not one type of cloud computing is right for everyone. ঠিক আছে, there are several different models, types and services have been involved to help offer the right solution as per your need. ঠিক আছে, তুমি কিন্তু বিভিন্ন রকমের মডেল পাবে, টাইপ পাবে, সার্ভিস পাবে, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য তৈরি করা হয়েছে। তো প্রথম আমাকে যেটা ডিটারমাইন করতে হবে যে আমি কি ধরনের ক্লাউড ডিপ্লয়মেন্ট বা কি ধরনের ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার নিয়ে কাজ করতে চাই। এই যে আমি যে ক্লাউড বেস সার্ভিসগুলোকে যে নেব, তার জন্য কি ধরনের ডিপ্লয়মেন্ট মডেল বা কি ধরনের আর্কিটেকচার আমার প্রয়োজন। কেননা এই যে ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল যেগুলো, সেগুলো বেসিক্যালি ডিফাইন করে যে আমি আমার ডেটাটা কোথায় স্টোর করব, তারা সেখানে কিভাবে থাকবে, কি ধরনের অ্যাপ্লিকেশন আমি রান করছি, আর সব থেকে বড় কথা হচ্ছে কতটা ইনফ্রাস্ট্রাকচার আমি নিজের কন্ট্রোলে রাখবো আর কতটা ইনফ্রাস্ট্রাকচার আমি সার্ভিস প্রোভাইডার তার কন্ট্রোলে রাখতে চাই। ঠিক আছে, কতটা আমার রেসপন্সিবিলিটি থাকবে আর কতটা রেসপন্সিবিলিটি আমার সার্ভিস প্রোভাইডারের কাছে থাকবে। তো এই যে কম্পোনেন্টগুলো, এগুলোর ওপরে বেস করে কিন্তু জেনারেলি তুমি দেখবে তিন রকমের আমরা ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল পেতে পারি টু ডিপ্লয় দ্য সার্ভিস। এক, দ্য পাবলিক ক্লাউড, দুই, দ্য প্রাইভেট ক্লাউড, এবং তিন হচ্ছে হাইব্রিড ক্লাউড। ঠিক আছে, আরেক ধরনের ক্লাউডও হয়, সেটাকে বলে কমিউনিটি ক্লাউড, কিন্তু মূলত এই তিন ধরনের ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারই কিন্তু খুব পপুলার, পাবলিক, প্রাইভেট এবং হাইব্রিড। তো আমরা যদি একটুখানি প্রথম মডেলটা দেখি, একটা একটা করে মডেল যদি দেখি, এই যে মডেলটা পাবলিক ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল, এটা হচ্ছে দ্য মোস্ট কমন কাইন্ড অফ ডিপ্লয়মেন্ট মডেল, the most common kind of deployment model. এখানে সার্ভিস যেগুলো they are offered over the public internet and it is available to anyone who want to purchase them. ঠিক আছে, এই যে সার্ভিস they are offered over public internet, এবং যে কেউ, যেন রাম শ্যাম যদু মধু, যে কেউ, কোনো লিমিটেশন নেই, যে কেউ গিয়ে এই সার্ভিসটা যে প্রোভাইড করছে তার থেকে নিতে পারে। এই যে ক্লাউড রিসোর্স বলতে যেমন ধরো সার্ভার, দ্য স্টোরেজ, এই ফিজিক্যাল রিসোর্সগুলো দে আর বেসিক্যালি ওনড অ্যান্ড অপারেটেড বাই দ্য থার্ড পার্টি ক্লাউড সার্ভিস প্রোভাইডার, এবং এদেরকে তারা কি করে, ডেলিভার করে ওভার দ্য ইন্টারনেট। আমি জেনারেলি এই সার্ভিসগুলোকে অ্যাক্সেস করি অ্যান্ড আই ম্যানেজ মাই অ্যাকাউন্ট ইউজিং দ্য ওয়েব ব্রাউজার। তার মানে কি, আমাকে কোনো হার্ডওয়্যারের হ্যাসেল নিতে হয় না, আমাকে কোনো কিছু আপডেট প্যাচিংয়ের ঝামেলা নিয়ে কাজ করতে হয় না। এভরিথিং দে নর্মালি রানস অন দ্য ক্লাউড প্রোভাইডার্স হার্ডওয়্যার। তো এই যে ডিপ্লয়মেন্ট মডেল, এটার অ্যাডভান্টেজটা কি? দেখো, সব ধরনের ডিপ্লয়মেন্ট মডেলের তার কিছু প্রোস অ্যান্ড কনস আছে। আমি প্রথমেই বলেছিলাম সব ক্লাউড সেম নয়, আর সব ধরনের ক্লাউড আমার রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারে না। অনেক সময় দেখা যায় আমার এটাও চাই ওটাও চাই, তাহলে আমাকে একটা ব্যালেন্সে কাজ করতে হবে। যেমন এই যে ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল, এর অ্যাডভান্টেজ হচ্ছে ফার্স্ট অফ অল
হাই স্কেলেবিলিটি অ্যান্ড হাই অ্যাজাইলিটি। এটা হচ্ছে এর একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, কেননা আই নিড নট হ্যাভ টু বাই এনি নিউ সার্ভার ইন অর্ডার টু স্কেল। ঠিক আছে, আমার যদি স্কেলিং করতে লাগে, ইটস আ ম্যাটার অফ ফিউ ক্লিকস অনলি, সো ইজিলি আই ক্যান স্কেল। দুই, I can avail some sort of pay as you go, that means pay as you go pricing model। আমি ঠিক যতটা কনজিউম করবো, এটাকে এক কথায় বলে কনজামশন বেস প্রাইসিং মডেল। এই মডেলটাকে বলে কনজামশন বেস প্রাইসিং মডেল। এই যে ইলেকট্রিসিটি বা যেগুলো আমরা ব্যবহার করি, আমরা তো কী করছি, ইলেকট্রিসিটি প্রোভাইডারের থেকে সার্ভিস নিচ্ছি, ঠিক যতটা কনজিউম করছি আমরা ঠিক ততটাই পে করছি। তো এই যে পাবলিক ক্লাউড ডিপ্লয়মেন্ট, দে বেসিক্যালি প্রোভাইড মি দ্য কনজামশন বেস প্রাইসিং মডেল। আর সব থেকে বড় কথা হচ্ছে, আই এম নট রেসপন্সিবল ফর মেনটেনেন্স অর আপগ্রেডেশন অফ দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট। আই এম নট রেসপন্সিবল ফর দ্যাট ওয়ান। উইথ আ মিনিমাম টেকনিক্যাল নলেজ অ্যাবাউট দ্য ইনফ্রাস্ট্রাকচার, আমি কিন্তু ইউজিং আ পাবলিক ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল আমার নিজের ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড আপ করতে পারি। আমার কাছে সিসিএনএস সিসিএনপি সার্টিফিকেশন না হলেও চলবে, ঠিক আছে, কোনো কিছু না থাকলেও চলবে। আমার ওই যে হার্ডওয়্যার রিলেটেড যে সার্টিফিকেশনগুলো থাকে, বিভিন্ন কোম্পানি প্রোভাইড করে কিংবা কম্পুশিয়ার মতো অর্গানাইজেশন যারা জেনারিক সার্টিফিকেশনগুলো দেয়, আমার কাছে যদি সেই নলেজটা নাও থাকে, তাও কিন্তু আমি আমার নিজের ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড আপ করতে পারি। আই উইল হ্যাভ মাই ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার। তো সেই ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারের কোনো হার্ডওয়্যার কম্পোনেন্টই কিন্তু আমি ম্যানেজ করছি না, মেনটেন করছি না। ইট উইল বি ম্যানেজড অ্যান্ড মেনটেন বাই দ্য ক্লাউড সার্ভিস প্রোভাইডার। অনেক সুবিধা, সুবিধার সাথে কিন্তু অসুবিধাও আছে। দেখো, সবই সুবিধা, কোনো অসুবিধা নেই সেটা তো কখনো হয় না। সুবিধা যেমন থাকে, অসুবিধাও থাকে। যেমন এই যে ক্লাউড সার্ভিস প্রোভাইডার যারা, আমি একটু আগেই কি বললাম, দে অলওয়েজ ট্রাই টু প্রোভাইড মি এভরিথিং লেটেস্ট, এভরিথিং, সেটা হার্ডওয়্যার লেটেস্ট, অ্যাপ্লিকেশন লেটেস্ট। এবার আমি কোনো একটা অ্যাপ্লিকেশন সেটাকে লঞ্চ করতে চাই, তার জন্য আই নিড সাম সর্ট অফ লিগাসি প্ল্যাটফর্ম। তো হতে পারে আমার অ্যাপ্লিকেশনটা যেহেতু ডিজাইন করা হয়েছে কিপিং ইন মাইন্ড দ্য লিগাসি প্ল্যাটফর্ম, সেটা থ্রু দ্য পাবলিক ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল আমি হয়তো লঞ্চ করতে নাও পারি। যেখানে আমার হার্ডওয়্যারের ওপর টোটাল কন্ট্রোল চাই, ঠিক আছে, সেখানে কিন্তু আই শুড নট গো বাই দ্য পাবলিক ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল। তখন পাবলিক ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেলে আমার হার্ডওয়্যারের ওপর কোনো কন্ট্রোলই থাকে না, ঠিক আছে। প্লাস খুব রেয়ার হলেও হয় মাঝে মাঝে যে আমার হয়তো কোনো একটা স্পেসিফিক কোম্পানি স্পেসিফিক সিকিউরিটি রিকোয়ারমেন্ট আছে, তো সেই কোম্পানি স্পেসিফিক সিকিউরিটি রিকোয়ারমেন্টটাকে হয়তো আমি যদি পাবলিক ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেলটাকে অ্যাডপ্ট করি, যেখানে টোটাল কন্ট্রোলটাই, হার্ডওয়্যারের কন্ট্রোলটাই রয়েছে উইথ দ্য ক্লাউড সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, তাদের থেকে আমি নাও পেতে পারি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিছু ছোটোখাটো ডিসঅ্যাডভান্টেজ। এরপরে যেটা, সেটা হচ্ছে প্রাইভেট ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল। প্রাইভেট ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেলে কি হয়, দ্য রিসোর্সেস দে আর ইউজড এক্সক্লুসিভলি বাই দ্য ইউজার্স অফ এ সিঙ্গল বিজনেস অর অর্গানাইজেশন। দেখো, এখানে প্রাইভেট কথাটা বলছি বলে এমন নয় এর হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচারটা আমাকে প্রোভাইড করতে হবে, গুলিয়ে ফেলো না। পাবলিক ক্লাউডে the hardware infrastructure is providing by the third party, but it is available to anyone. Anybody they can approach and they can get access to the hardware resource. এখানে হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো আমারও থাকতে পারে, থার্ড পার্টির কাছেও থাকতে পারে, কিন্তু ইট উইল বি প্রোভাইডেড এক্সক্লুসিভলি ফর আস অনলি। আস বলতে অর্গানাইজেশন, একটা সিঙ্গল বিজনেস বা অর্গানাইজেশন। Now it is the business house who will take the decision to whom they will provide the access, not the cloud service provider who is taking the decision যে আমি সবাইকে রিসোর্সের অ্যাক্সেস দিচ্ছি। সার্ভিস প্রোভাইডার বলছে এই রিসোর্সগুলো এই অর্গানাইজেশনের জন্য বা এই বিজনেস হাউসের জন্য,
Now the business house is taking the decision about to whom they will provide the access to the cloud resource. আমি একটা ক্লাসিক এক্সাম্পল বলবো এখন। তো এটার ফিজিক্যাল লোকেশন একটা কোম্পানির অনসাইট ডেটা সেন্টারেও হতে পারে, বা তুমি কোনো থার্ড পার্টিকেও কিন্তু পে করতে পারো টু হোস্ট দ্যার প্রাইভেট ক্লাউড। You access this service and manage your account using the web browser, but you need to get authenticated through the organization specific identity and password. যেমন রেড হ্যাটের নাম প্রত্যেকেই শুনেছো, ঠিক আছে, একটা ওয়ার্ল্ড রিনাউন্ড অর্গানাইজেশন অন সার্ভার অপারেটিং সিস্টেম, লিনাক্স বেস সার্ভার অপারেটিং সিস্টেমে, ঠিক আছে, এবং সেখানে তারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের যে সার্টিফিকেশন যে প্রসেস, সেখানে একটা ছোট্ট পরিবর্তন করেছে। তারা বলেছিল যেহেতু এখন কেউ ক্লাসে এসে ক্লাস করতে পারছে না, লোকের তো সার্টিফিকেশন দরকার, তো সার্টিফিকেশনের জন্য ট্রেনিং নিচ্ছে সার্টিফিকেশন, তো তারা বলছে যারা রেড হ্যাট এক্সাম বুক করবে, রেড হ্যাট উইল প্রোভাইড এ ক্লাউড বেসড ল্যাব টু দেম হুইচ উইল হ্যাভ মেশিনস, সে মেশিনে দে ক্যান প্র্যাকটিস অ্যান্ড দেন once enough practice is done at a certain period জন্য তারা ল্যাবটার অ্যাক্সেস দেবে, and once enough practice has been done, now they can appear for the certification exam. তো এই যে ল্যাব তারা যেটা প্রোভাইড করছে, এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্লাউড বেসড ল্যাব, মানে ক্লাউড, সেই ক্লাউডটা হয়তো অন্য কেউ মেনটেন করছে ফর রেড হ্যাট, এবং রেড হ্যাট তোমাকে অ্যাক্সেস দিচ্ছে, তুমি গিয়েই কিন্তু সেই রিসোর্সের অ্যাক্সেস পাবে না, বা ওই কোম্পানিকে যদি বলো আমার ওই রিসোর্সের অ্যাক্সেস দাও, কোম্পানি কিন্তু তোমাকে দেবে না, প্রোভাইডটা দেবে রেড হ্যাট। রেড হ্যাট বলছে দিস ইজ ইয়োর ইউজার নেম, দিস ইজ ইয়োর পাসওয়ার্ড, এবং এটা দিয়ে এই ল্যাবের অ্যাক্সেস তোমার কাছে 80 ঘন্টার জন্য থাকবে, কি 90 দিনের জন্য থাকবে, কি 6 মাসের জন্য থাকবে, ঠিক আছে, সেই অনুযায়ী তুমি তোমার ল্যাবের অ্যাক্সেস নিচ্ছ, তুমি কাজ করছো। সো দিস ইজ আ ক্লাসিক এক্সাম্পল অফ দ্য ইউজ কেস অফ দ্য প্রাইভেট ক্লাউড। তো এটা হচ্ছে দ্য প্রাইভেট ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল, যেখানে কোম্পানি তার কন্ট্রোলটা রেখেছে সম্পূর্ণ নিজের হাতে, যে কাকে রিসোর্সের অ্যাক্সেস দেবে, কাকে রিসোর্সের অ্যাক্সেস দেবো না। এবার তার হার্ডওয়্যার কম্পোনেন্ট কোম্পানি চাইলে নিজের দিতে পারে, নিজের ডেটা সেন্টারকে ইউজ করতে পারে, কিংবা তারা কোনো থার্ড পার্টি অর্গানাইজেশন থেকেও কিন্তু অ্যাক্সেসটাকে নিতে পারে। এর অ্যাডভান্টেজটা হচ্ছে তুমি যদি নিজের সফটওয়্যার ব্যবহার করছো, নিজের হার্ডওয়্যার ব্যবহার করছো, সেক্ষেত্রে সেই সমস্ত লিগাসি যে সফটওয়্যারগুলো আছে যেগুলো ক্লাউডে, পাবলিক ক্লাউডে চলে না, তুমি চালাতে পারো। তুমি নিজের হার্ডওয়্যার ব্যবহার করছো, বা থার্ড পার্টির সঙ্গে নেগোশিয়েটও করতে পারো, এগুলো চলবে, তার জন্য যে হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার দরকার তোমাকে সেগুলোই দিতে হবে। প্লাস ইউ হ্যাভ দ্য ফুল কন্ট্রোল ওভার দ্য সিকিউরিটি অ্যাসপেক্টস। তুমি ডিকটেট করবে, তুমি ডিকটেট করছো, সার্ভিসটা তুমি নিজের রাখতে পারো হার্ডওয়্যার, বা তুমি কারো থেকে নিতে পারো, কিন্তু তুমি তাকে ডিকটেট করবে এটাই আমার চাই, এই সিকিউরিটি অ্যাসপেক্টটি কিন্তু আমার চাই, ঠিক আছে। এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ বলতে কেমন, তুমি যদি নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করতে চাও, তাহলে আবার সেই গল্প চলে আসবে, কি বলতো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কস্ট ফর পারচেস অফ দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, ঠিক আছে, এটা আসবে। প্লাস তুমি যদি নিজের ইকুইপমেন্ট ব্যবহার করছো, ইট উইল মিনিমাইজ দ্য অ্যাজাইলিটি। তুমি যদি নিজের হার্ডওয়্যার কম্পোনেন্ট ব্যবহার করছো, তুমি থার্ড পার্টির থেকে নিয়ে যদি সার্ভিসটা দাও, স্টিল ইউ মে হ্যাভ আপ টু এ সার্টেন এক্সটেন্ট অফ অ্যাজাইলিটি। তো তুমি যদি নিজের হার্ডওয়্যার কম্পোনেন্ট ব্যবহার করছো, দ্যাট উইল লিমিট ইউর অ্যাজাইলিটি। প্লাস নিজের হার্ডওয়্যার কম্পোনেন্ট হলে একটা এক্সট্রা খরচাও আসবে, দ্যাট ইজ দ্য মেইনটেনেন্স কস্ট, যার জন্য তোমাকে আইটি স্টাফ রাখতে হবে, ঠিক আছে, তোমার নিজের আইটি স্টাফকে রাখতে হবে। থার্ড যেটা, থার্ডেরটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হাইব্রিড ক্লাউড, এবং হাইব্রিড নামটাই কিন্তু বলছে দিস কাইন্ড অফ কম্পিউটিং এনভায়রনমেন্ট দে কম্বাইন্স আ পাবলিক ক্লাউড অ্যান্ড আ প্রাইভেট ক্লাউড বাই অ্যালাউইং দ্য ডেটা অ্যান্ড অ্যাপ্লিকেশন টু বি শেয়ার্ড বিটুইন দেম, ঠিক আছে। কিছু পাবলিক ক্লাউডে পাবলিশ করব, কিছু আমার কাছে থাকবে, কিছু পাবলিক থাকবে, কিছু আমার কাছে থাকবে। Now by allowing data and application to move between private and public cloud, a hybrid cloud gives your business a greater flexibility, more deployment options, and helps optimize
your existing infrastructure security and compliance. একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আরও বেটার বুঝতে পারবে কোথায় হাইব্রিড ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেলকে ব্যবহার করা যেতে পারে। দেখবে আজকাল সব ব্যাংকই, প্রায় সব ব্যাংক, প্রাইভেট হোক পাবলিক ব্যাংক হোক, দেখবে তোমার ব্যাংক সার্ভিসের অ্যাক্সেসটা দেয় পোর্টাল বেস। অ্যাপ ডাউনলোড করো আর নয়তো ব্রাউজার ওপেন করো, পোর্টালে যাও, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। তাহলে এখানে দেখো দুটো জিনিস ইনভলভ হয়ে আছে। তোমার পোর্টালটাকে অ্যাক্সেস দেওয়ার জন্য সাম সর্ট অফ ওয়েব অ্যাপ্লিকেশন, তো সেই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে রান করার জন্য ইউনিট ওয়েব সার্ভার, আর ওয়েব সার্ভারটার থেকে যে অ্যাপ্লিকেশনটা রান করছে, দ্য অ্যাপ্লিকেশন ইজ অ্যাক্সেসিং দ্য ডেটাবেস। ঠিক আছে, যে ডেটাবেসটাতে তোমার অ্যাকাউন্ট ইনফরমেশন, তোমার কি ট্রানজাকশন হয়েছে, তোমার কত টাকা আছে কি, সেই ইনফরমেশনগুলো থাকছে। তার মানে এখানে দুটো জিনিস, এই যে ডেটা দ্যাট নিড টু বি সিকিউরড, ওয়েব পোর্টালকেও সিকিউর করতে হবে, তো তার থেকে বেশি সিকিউরিটি রিকোয়ারমেন্ট হচ্ছে ডেটাটার। তো কোম্পানি বললো চলো একটা কাজ করি, এই যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো করার জন্য যে ওয়েব সার্ভার, আমি ওয়েব সার্ভার অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন সেগুলোকে হোস্টিং করি ফ্রম দ্য পাবলিক ক্লাউড। মানে পাবলিক ক্লাউড আমাকে স্কেলিং ইত্যাদি ইত্যাদি অনেক বেনিফিট দেয়। লোড বেড়ে গেলে আমি মিনিটের মধ্যে স্কেলিং করে দিতে পারবো। ঠিক আছে, 2 মিনিটের মধ্যে নাম্বার অফ মেশিন বেড়ে যাবে, লোড কমে গেলে নিজের থেকেই কমে যাবে। আই ওয়ান্ট টু টেক দ্য অ্যাডভান্টেজ। কিন্তু ডেটাবেস সার্ভারগুলো যেখানে আমার ইনফরমেশনগুলো রাখছে, ইউজার নেম, তাদের পিন, তাদের পাসওয়ার্ড, সেগুলোকে আমি পাবলিকলি রাখবো না, সেগুলো আমি নিজের কাছে নিজের সিকিউরিটি দিয়ে রাখবো। তো সেটাকে তুমি প্রাইভেটলি রাখলে না, ইউ ইন্টিগ্রেট দ্য অ্যাপ্লিকেশন সার্ভিস ফ্রম দ্য ওয়েব, থ্রু পাবলিক ক্লাউড, আর যে ডেটাবেস সার্ভারের যে লঞ্চিং সেটা তুমি করলে ফ্রম ইউর অন প্রিমাইসেস ডেটা সেন্টার। তার মানে তুমি কি করলে, ইউ আর বেসিক্যালি মিক্সিং আপ বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারকে, এই ধরনের মডেলকে আমরা বলি হাইব্রিড ডিপ্লয়মেন্ট মডেল। ঠিক আছে, হাইব্রিড ডিপ্লয়মেন্ট মডেলের সব থেকে বড় সুবিধাটা হচ্ছে ইউ ক্যান কিপ এনি সিস্টেম রানিং অ্যান্ড অ্যাক্সেসিবল দ্যাট ইউজ ইভিন দ্য আউট অফ দ্য সার্ভিস হার্ডওয়্যার অর সার্ভিস। ঠিক আছে, প্লাস ইউ হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি ইন অর্ডার টু সেট তুমি কোনটা কোথায় রান করবে। প্লাস তুমি যদি তোমার নিজের ইকুইপমেন্ট ব্যবহার করো, তাহলে তুমি নিজের সিকিউরিটি রুলও এখানে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু এর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, প্রথম কথা এক্সপেন্সিভ। তুমি যখনই একটা পার্ট নিজের কাছে মেনটেন করছো, এবার সেটা যদি হার্ডওয়্যারটা তোমার নিজের হয়, তাহলে সেখানে একটা প্রচুর ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে, ইনভেস্টমেন্ট আছে। প্লাস দু ধরনের আর্কিটেকচার, দু ধরনের ইনফ্রাস্ট্রাকচার, তার জন্য ইউ নিড দ্য এক্সপার্টাইজ পারসন, যে কিনা একই সাথে দু ধরনের আর্কিটেকচারকে মেনটেন করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটিভাবে সাম অফ দ্য পপুলার ডিপ্লয়মেন্ট মডেল। ঠিক আছে, বা তুমি যে কোনো ধরনের ডিপ্লয় মডেল নিয়েই কাজ করো না কেন, as a whole it is called cloud computing service. As a whole, this actually part of the cloud computing service. Now let's see, as a whole cloud আমাকে কি কি সার্ভিস প্রোভাইড করে। as a whole cloud আমাকে কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করে। as a whole cloud আমাকে মূলত 3 ধরনের সার্ভিস প্রোভাইড করে। এক, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। 3টে ক্যাটাগরি, এগুলোকে না আমরা সার্ভিস ক্যাটাগরি বলছি। ঠিক আছে, ক্যাটাগরি। when talking about the cloud computing service, there are 3 major categories: infrastructure as a service, platform as a service, বলা হয় PaaS, IaaS, PaaS, or software as a service বা SaaS। ঠিক আছে, এই 3টে হচ্ছে 3টে মেজর ক্যাটাগরি অফ সার্ভিস। দেখো, এরপরে আমি একটু পিক্টোরিক্যালি এই 3 জনের মধ্যে একটু কম্প্যারিজন করে বোঝাবার চেষ্টা করেছি। যেমন আমি যদি আমাদের সো কল ফ্রম দ্য ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি পয়েন্ট অফ ভিউ যদি এই 3টে সার্ভিসকে কম্পেয়ার করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের সো কল ট্র্যাডিশনাল ডেটা সেন্টার, অন প্রিমাইসেস
যে সো কল ট্র্যাডিশনাল ডেটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার, যেখানে A to Z এভরিথিং ইজ ম্যানেজ অ্যান্ড মেনটেন বাই আস। দেখবে একটা ডেটা সেন্টারে কী থাকে, you have the network, you have the storage, you have servers. The servers, they normally run some sort of virtualization component, যেখানে তুমি ভার্চুয়াল মেশিন বানাও, ভার্চুয়াল মেশিনে তোমরা ওয়েস লঞ্চ করো, প্রত্যেকটা ওয়েসের মধ্যে ইউ ডিপ্লয় দ্য মিডলওয়্যার অ্যাপ্লিকেশন। এবার তুমি যদি ওখানে কোনো অ্যাপ্লিকেশন লঞ্চ করতে চাও, সেই ভার্চুয়াল মেশিনগুলোকে দিয়ে অ্যাপ্লিকেশন রান টাইম, অ্যাপ্লিকেশন ডেটা, সো ফ্রম A to Z এর ম্যানেজমেন্ট, এর মেনটেনেন্স সব কিছুই কিন্তু তোমার রেসপন্সিবিলিটি। তোমার বলতে দ্য টিম, দ্য আইটি টিম, হুইচ ইনক্লুডস দ্য হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এভরিওয়ান, এটা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি। প্রথম হচ্ছে দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, IaaS। এটা হচ্ছে দ্য মোস্ট ফ্লেক্সিবল ক্যাটাগরি which basically gives us the most control over the provided hardware that runs our operating system and the application, which can includes the IT infrastructure, servers, the virtual machines, the storage, the network component, even the operating system. Up to the operating system, providing the operating system access, এই পুরোটাই কিন্তু করে দ্য ক্লাউড সার্ভিস প্রোভাইডার। মানে তোমার পুরো হার্ডওয়্যার কম্পোনেন্টটা কিন্তু তারা নিজেদের দায়িত্বে নিয়ে নেয় পুরো। তোমার রেসপন্সিবিলিটি শুরু হয় পোস্ট ডিপ্লয়মেন্ট, এমনকি ওয়েস ডিপ্লয়মেন্টটাও কিন্তু তারা করে দেয়। তুমি ওদেরকে যেরকম বলবে সেই অনুযায়ী ওরা তোমাকে সে মেশিনগুলোতে ওয়েসও ডিপ্লয় করে দেবে, অ্যান্ড ইয়োর রেসপন্সিবিলিটি স্টার্টস ফ্রম দেয়ার। Operating system patching, operating system updates, application patching, application installation, application patching, application update, maintenance of the data that's been generated by the application, পুরোটাই তোমার রেসপন্সিবিলিটি। তার মানে যেখানে তোমার ম্যাক্সিমাম কন্ট্রোল অফ দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট লাগে, দ্য ম্যাক্সিমাম কন্ট্রোল অফ দ্য হার্ডওয়্যার কম্পোনেন্ট, হ্যাঁ বলবে এখানে আমার হার্ডওয়্যারের কন্ট্রোল কোথায়, হার্ডওয়্যারের কন্ট্রোল নেই, কিন্তু তোমার ইনফ্রাস্ট্রাকচারের ম্যাক্সিমাম কন্ট্রোলটা যেখানে তোমার লাগে, সেখানে ইউ ক্যান অ্যাডপ্ট ফর অ্যান ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস মডেল। ঠিক আছে, তো কোথায় ব্যবহার করি? তো আমরা যখন আমাদের অন প্রিমাইসেস ওয়ার্কলোডকে ক্লাউডে মাইগ্রেট করতে চাই, মাইগ্রেশন অফ দ্য ওয়ার্কলোড ফ্রম অন প্রিমাইসেস এনভায়রনমেন্ট টু দ্য ক্লাউড, সেখানে ব্যবহার করি। আমি যদি একটা টেস্টিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার বানাতে চাই, যে আমি সফটওয়্যার ডেভেলপ করছি, আই নিড টু টেস্ট, কিন্তু সেই টেস্টিংটা আমি অন প্রিমাইসে করবো না, তাহলে আমার অন প্রিমাইসের যে রানিং সেট আপ সেটা বসে গেলে তাহলে আমার বিজনেস লস হবে। তাহলে আমি সেখানে ক্লাউড সার্ভিস প্রোভাইডারের যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এই মডেলটাকে ব্যবহার করে একদম আইডেন্টিক্যাল একটা সেট আপ বিল্ড আপ করতে পারি, যেটা আমার অন প্রিমাইসেস ইনফ্রাস্ট্রাকচারকে রেপ্লিকেট করছে। তো সেখানে সফটওয়্যার ডেভেলপাররা সফটওয়্যার ডেভেলপ করে সেটাকে টেস্ট করা, ডেভেলপ করা, টেস্টিং করার মতো অ্যাক্টিভিটিগুলোকে পারফর্ম করতে পারে। তারপর ধরো আমরা যদি ব্যাকআপ রাখতে চাই, স্টোরেজ, ব্যাকআপ, রিকভার করা, তো সেই পারপাসেও কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস মডেলটাকে ব্যবহার করতে পারি। মানে যেখানে আই ডোন্ট নিড টু কিপ দ্য কন্ট্রোল ওভার দ্য হার্ডওয়্যার, তো হার্ডওয়্যারের পর থেকে বাকি সমস্ত কিছুর ওপর আমি আমার কন্ট্রোলটা রাখতে চাই, সেখানে আই ক্যান গো ফর ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস মডেল। নেক্সট মডেলটার নাম হচ্ছে প্যাস বা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। একটু ছবিটা ভালো করে দেখো, দেখবে এখানে গ্রে কালার আর হোয়াইট কালার, ইউ ক্যান ডিফারেন্সিয়েট দ্য কালার, একটা গ্রে একটা হোয়াইট। যেটা গ্রে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ম্যানেজ অ্যান্ড মেনটেনেন্স দ্য সার্ভিস প্রোভাইডার, আর যেটা হোয়াইট দ্যাটস মাই রেসপন্সিবিলিটি। এই যে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, ঠিক আছে, ইট বেসিক্যালি প্রোভাইডস অ্যান এনভায়রনমেন্ট ফর বিল্ডিং, টেস্টিং অ্যান্ড ডিপ্লয়িং দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন। আমি সফটওয়্যার বানাবো, টেস্ট করব, ডিপ্লয় করব, কিন্তু আমি এই যে আন্ডারলাইং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে মাথা ঘামাতে রাজি না।
যে আমাকে একটা সার্ভার দাও, সেখানে ওয়েস চলবে, উইন্ডোজ হলে উইন্ডোজ, লিনাক্স হলে লিনাক্স, সেখানে আমি মনে করো জাভার ওপরে প্রোগ্রাম করব, তো জাভা রান টাইম এনভায়রনমেন্ট চাই সেটাকে ডেভেলপ করার জন্য, তার এসডিকেগুলো চাই, ওগুলো নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। আমি পুরোপুরি কনসেন্ট্রেট করতে চাই অন কোডিং, আমি পুরোটাই কোড ডেভেলপমেন্টের ওপরে ইনভেস্ট করতে চাই। বাট আই নিড অ্যান এনভায়রনমেন্ট যেখানে আমি যে কোডটা ডেভেলপ করছি সেটাকে রান করতে পারি। সো গো ফর প্যাস, go for PaaS, because I do not have to install any operating system, web server or even the system update. তার মানে কি, যে PaaS যেটা, এটা একটা কমপ্লিট ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট বিল্ট ইনটু দ্য ক্লাউড। কোথায় ব্যবহার হয়? এটা আমরা ডিপ্লয়মেন্ট ফ্রেমওয়ার্কে ম্যাক্সিমাম ব্যবহার করি, বা ধরো এই যে অ্যানালিটিক্স বা বিজনেস ইন্টেলিজেন্স যে প্রোগ্রামগুলো, তারা মূলত এ প্যাস বা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস মডেলকে অ্যাডপ্ট করে। আর লাস্ট ইন দ্য লিস্ট ইজ SaaS, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এটা হচ্ছে মূলত একটা সফটওয়্যার। সত্যি কথা বলতে কি, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস মূলত একটা সফটওয়্যার which is getting centrally hosted and managed for the end customer. ঠিক আছে, এখানে দেখো তোমার কোনো এন্ড রেসপন্সিবিলিটি নেই, না দ্য হার্ডওয়্যার, না ডেভেলপমেন্ট অফ দ্য সফটওয়্যার, না রানিং অফ দ্য সফটওয়্যার, নট ইভিন দ্য ডেটা, নট ইভিন দ্য ডেটা। ঠিক আছে, তুমি শুধু সেটাকে ব্যবহার করো। আর একটা ক্লাসিক এক্সাম্পল, আমি শুধু নামটা বললো, নামটাই সাফিসিয়েন্ট টু এক্সপ্লেন হোয়াট ইজ SaaS, মাইক্রোসফট অফিস 365। ঠিক আছে, মাইক্রোসফট অফিস 365, এ ক্লাসিক এক্সাম্পল অফ SaaS। উইদাউট ইনস্টলিং দ্য অফিস প্রোডাক্ট ইন্টু ইয়োর সিস্টেম, একটা ব্রাউজার দিয়ে লগ ইন করো মাইক্রোসফটের সাইটে, ঠিক আছে, রেজিস্টার করো for the service and the service is there. কি চাই তোমার? ওয়ার্ড বানাবে, ইউজ দেয়ার, তাদের ওয়ার্ড ব্যবহার করো। প্রেজেন্টেশন বানাবে, পাওয়ার পয়েন্ট ওখান থেকে ব্যবহার করো। স্প্রেডশিট করবে, ওখান থেকে স্প্রেডশিট ব্যবহার করো। ঠিক আছে, তার মানে কি, তোমাকে সফটওয়্যারটা নিজের মেশিনে ইনস্টল করার কোনো দরকার নেই। Even without installing the software into your system, you can take the full advantage of Microsoft Office through the browser. ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটিভাবে দ্য কনসেপ্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হোয়াট ক্লাউড কম্পিউটিং ইজ, দেয়ার ভেরিয়াস ডিপ্লয়মেন্ট মডেল অ্যান্ড দ্য সার্ভিসেস দ্যাট উই ক্যান গেট। ফাইন, নাও বিফোর আই এন্ড আপ, আমি একটু প্রত্যেককেই জিজ্ঞেস করব whether they have any query or not. এই যে কথাগুলো আমি বললাম, ঠিক আছে, এগুলোকেই ডকুমেন্টেড ফরম্যাটে তোমরা আজকে পেয়ে যাবে ইন গুগল ক্লাসরুম, ইনক্লুডিং দ্য ভিডিও, যেটা এই মুহূর্তে চলছে, এখনও চলছে ভিডিওটা। ঠিক আছে, তোমরা কেউ প্রশ্ন যদি জিজ্ঞেস করো, আমি তার উত্তর দিলে সেটাও কিন্তু ক্যাপচার হবে এবং ভিডিওতেই থাকবে। এটাকে তোমরা ভবিষ্যতে অ্যাজ এ রেফারেন্সও কিন্তু কখনো কখনো ব্যবহার করতে পারো। Give me some time, I will explain. Any other query? মনে হচ্ছে কারো কোনো কোয়েরি নেই। জহরুল, এনি কোয়েরি ফ্রম ইউর সাইড? আনমিউট করো, আনমিউট করে বলো, ইয়েস নো লিখবে না। অরিজিৎ? না স্যার, টিল নাও এখনো নেই, যদি হয়। ওই কম্প্যারিজনটা অ্যাকচুয়ালি নট পার্ট অফ দ্য ক্লাস। তো তুমি যেটা বললে ডেফিনেটলি আমি বলবো,
যে হোয়াট ইজ দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন মাইক্রোসফট অ্যাজিওর, AWS অ্যান্ড GCP। ঠিক আছে, দেখো কমন হচ্ছে তিনটেই ক্লাউড সার্ভিস, ঠিক আছে, প্রোভাইডেড বাই থ্রি ডিফারেন্ট ভেন্ডার, প্রোভাইডেড বাই থ্রি ডিফারেন্ট ভেন্ডার। ঠিক আছে, তিনজনই হচ্ছে তোমার, তিনটেই হচ্ছে তিনটে প্রোডাক্ট, তিনটেই ক্লাউড প্রোডাক্ট প্রোভাইডেড বাই থ্রি ডিফারেন্ট অর্গানাইজেশন। নাও অ্যাজ এ প্রোডাক্ট, এর পরদিন আমরা আলোচনা করব অ্যাজিওর অ্যাজ এ প্রোডাক্ট। ঠিক আছে, আগে আলোচনা করে নিই, তাহলেই সেখান থেকেই তুমি ধীরে 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 ডিফারেন্সগুলো কিন্তু নিজের কাছেই ক্লিয়ার হবে। কারণ আমি কিন্তু আজকে অ্যাজিওরকে মোটো ইন্ট্রোডিউস করিনি। আজকে আমি যে আলোচনাটা করলাম এই ক্লাসটা হচ্ছে কমন, এটা আমি নিই, তুই ইনসার নিক, যেই নিক না কেন, এটা প্রথম দিনের ক্লাস আমরা বলি। AWS এর ক্লাসও এটা বলা হয়, GCPর ক্লাসও এটা বলা হয়, ঠিক আছে, অ্যাজিওরের ক্লাসেও এটা বলা হয়। ইট ইজ দ্য ফান্ডামেন্টাল। এবার তুমি একটা স্পেসিফিক ভেন্ডারের স্পেসিফিক প্রোডাক্টকে চুজ করবে, যেটা আমরা পরদিন করব, এবং পরদিন আমরা করব অ্যাজিওর ফান্ডামেন্টাল। তো অ্যাজিওর ফান্ডামেন্টাল যখন আমি এক্সপ্লেন করব, তখন ভাস্কর এই প্রশ্নের উত্তরটা কিন্তু তখন তোমার কাছে পাবে, যে তুমি আমাকে যে ডিফারেন্সটা জিজ্ঞেস করলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু তুমি সেদিন পাবে। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত একটু হোল্ড কর। ওকে গাইস, তাহলে কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আমি কিন্তু জহিরুলের থেকে কোনো রেসপন্সই পেলাম না। স্যার বলছি নেক্সট দিন তাহলে কোন মডেলটা পড়াবেন? কোন মডিউলটা পড়াবো? হ্যাঁ যদি একটু বলে দেন। মডিউলই নয়, কোনো মডিউলই নেই, সেটা মডিউল ওয়ানটাই কন্টিনিউ করবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। হঠাৎ দেখবে আমি হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। যেতে পারি, মডিউল 4এও কিন্তু ঢুকে যেতে পারি, গ্যারেন্টি দিচ্ছি না। হ্যাঁ, আমি আগে শুরু করব দ্য ডিপ্লয়মেন্ট, অ্যাজিওর ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, অ্যাজিওর ইনফ্রাস্ট্রাকচার, এবং অ্যাজিওর ইনফ্রাস্ট্রাকচার থেকে আমি সরাসরি অ্যাজিওরের যে তোমার সাবস্ক্রিপশন, হ্যাঁ ঠিক আছে, সেই সাবস্ক্রিপশন মানে মডিউল 4-এ ঢুকবো। ওকে। আগে আমরা অ্যাজিওর অ্যাজ এ প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে জানবো, তারপরে তার সাবস্ক্রিপশনটাতে যাব। সুতরাং ধরে নাও পরদিনের ক্লাসে কিন্তু আমরা মডিউল 4টাকে ছুঁচ্ছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। জহিরুল মাঝখানে একটুখানি আনমিউট করেছিল। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, ঠিক আছে। বোঝাতে যে আমি আছি স্যার, ঘুমিয়ে পড়িনি। না ঘুমিয়ে না, অ্যাকচুয়ালি কল ঢুকে গেছিল একটা, ওই জন্য প্রবলেমটা। আচ্ছা ওকে, ঠিক আছে ঠিক ভাস্কর, আছে। আমি জানি তুমি এখন এক্সাম পারপাসে বিজি আছো, আজকে কথা হলো না, পরদিন হবে। আর পরদিন আমরা অ্যাকাউন্ট ওপেন করব, ঠিক আছে, পরদিন না হলো তার পরদিন তো আমরা অবশ্যই অ্যাকাউন্ট ওপেন করব। ঠিক আছে, সেদিন কিন্তু তোমরা হাতে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটা কিন্তু রেডি রাখবে, আমরা কিন্তু অ্যাকাউন্ট ওপেন করব এবং কাজ করা শুরু করব। ঠিক আছে, ওকে গাইস, থ্যাংক ইউ Okay, ভেরি sir. মাচ ফর জয়নিং। সো পরদিন ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। বাই স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার।